এদিকে আমি আর রাশেদ মিলে প্ল্যান করে রেখেছিলাম, বিয়ের দিন যখন ভাবে পার্লারে সাজতে বের হবে তখনই আমরা ভাবিকে কিডন্যাপ করে নিয়ে যাব কাজী অফিসে। তারপর মাথায় ভাড়া করা বন্দুক ঠেকিয়ে তোর সঙ্গে বিয়ে দিয়ে দিব। এমনকি ভাবির বাপের কাছ থেকে কৌশলে কিছু মুক্তিপণ দাবি করব। সেই টাকা থেকে অর্ধেকটা তোদের হানিমুনের পিছনে খরচ করে বাকি অর্ধেকটা দিয়ে আমরা 2 দিন ধরে পার্টি করব। কিন্তু সব তো সেগুড়ে বালি হয়ে গেল দোস্ত। ভাবি কিনা এত সহজে সব ঠিকঠাক করে নিল। বন্ধুদের আহাজারিতে হেসে উঠল উচ্ছ্বাস। বাবা যতই এদের অপছন্দ করুক না কেন, দিন শেষে এই বন্ধুরাও তো তার পরিবারের থেকে কোনো অংশে কম নয়। সব পরিস্থিতিতেই এরা হাসায়, উৎসাহ দেয়, সাহস যোগায়, তাদের আশ্বস্ত করে। উচ্ছ্বাস বলল, চিন্তা নেই, বিয়েটা ঠিকভাবে হয়ে যাক, তারপর আমি নিজে তোদের বড় শহরে একটা ট্রিট দেব। সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে থেকেও ঘুরে আসিস, সকল খরচ আমার। কথাটা শুনতেই সকলে সম্মিলিতভাবে হইচই করে উঠল। কিন্তু এসব কিছু রাশেদের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। সে গভীর ভাবনায় মগ্ন, ভাবনার মধ্যেই বলে উঠল, ভাবিকে আমার কাছে মোটর সুবিধা মনে হচ্ছে না রে মামা। বিয়ের পর চোখ কান হাত মুখ সব খোলা রেখে সংসার করিস, মিষ্টি মিষ্টি হাসিতে কিন্তু একদম ভুলে যাস না যে জ্বালান জ্বালিয়েছিস ভাবিকে, এরপরও যে শোধ তুলবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। রাশেদের কথায় হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল উচ্ছ্বাসের। এমনিতেও যেই ধানি লঙ্কা সে বিয়ে করছে, তাতে যে সারা জীবন জালে হা হুতাশ করতে হবে সে সম্পর্কে খুব ভালো করেই অবগত উচ্ছ্বাস। তবে কিছুই করার নেই তার। ওই যে বলে না, প্রেম হলো কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। উচ্ছ্বাসের জীবনটাও ঠিক এমনই। যত চেষ্টা করেছে শায়রি নামক মেয়েটির থেকে দূরে যেতে, ততই যেন অবাধ্য মন তাকে বেহ্যা বানিয়ে টেনে হিস্ট্রে এনে দাঁড় করিয়েছে শায়রির সামনে। তৎক্ষণাৎ ঝংকার তুলে মোবাইলটা বেজে উঠল উচ্ছ্বাসের। স্ক্রিনে ভাসমান শায়রির নাম্বার। এক সাইডে সটকে গিয়ে রিসিভ করল কল, অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর, কোনো ম্যানার্স নেই আপনার? কল দিয়েছি বলেই কি রিসিভ করবেন? তাহলে কি করব? অবশ্যই কল কেটে আবার ব্যাক দিবেন। তাই করল উচ্ছ্বাস। কল কেটে ব্যাগ দিল, শুধালো, এবার হয়েছে? তার উত্তর দিল না শায়রি। বলল, আপনাকে এতদিন আমি মজার ছলে প্লে বয় বলতাম উচ্ছ্বাস, কিন্তু আপনি তো দেখছি সত্যি সত্যি মারাত্মক লেভেলের প্লে বয়। আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। যেখানে যাবেন সেখানেই একটা করে মেয়ে পটিয়ে আসবেন। আমি এমনিতে চেয়ে হ্যান্ডসাম আর হট, তাতে আবার নিজ থেকে গিয়ে মেয়ে পড়াতে হয়? মেয়ে তো এমনিতে পড়ে যায়, যেমন পড়েছিল আমার নিব্বি শায়রি। কথায় হেরে গিয়ে রাগ দেখিয়ে দ্রুত কল কেটে দিল শায়রি। স্ক্রিনে তাকিয়ে মুস্কি হাসল উচ্ছ্বাস। অফিস থেকে ছুটি নিয়ে একেবারে বসের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে তার রুম থেকে বের হলো উচ্ছ্বাস। শায়রির কথা মতো সর্বপ্রথম গিয়ে দাঁড়ালো মিশমির টেবিলের সম্মুখে। নিচের টেবিলের সামনে হঠাৎ উচ্ছ্বাসকে দেখে চমকায় মিশমি। কিছু একটা ভেবে চমকিত মুখখানাতেই ফুটে ওঠে এক ফালি হাসি। উচ্ছ্বাস তার দিকে এগিয়ে দেয় কারুকাজের একটি সোনালি রঙের কার্ড। ভ্রু কুচকায় মিশমি। কার্ডটা নিজ হাতে নিয়ে প্রশ্ন করে, বিয়ের কার্ড? কার বিয়ে? আমাকে দিচ্ছেন যে? ঠোঁটের কোণে থাকা হাসিটা চওড়া হলো উচ্ছ্বাসের। হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল, আমার বিয়ে। শ্রবণনালী পর্যন্ত কথাটা পৌঁছতেই হক চুকিয়ে ওঠে মিশমি। আশেপাশে তাকায়, ঠিক শুনল তো সে, নাকি মজা করছে উচ্ছ্বাস? পাশ থেকে আরো কয়েকজন উঠে এলেন। একে একে সবাইকে কার্ড দেওয়া শেষ করল উচ্ছ্বাস। সবাই সমস্বরে অভিনন্দন জানালো তাকে। কার্ডটা খুলে এতক্ষণে ভেতরের সব লেখা পড়ে নিয়েছে মিশমি। ঘোর যেন কিছুতেই তার কাটছে না, শুধালো, তার মানে সত্যি আপনার বিয়ে উচ্ছ্বাস? জি, বিয়ে থেকে শুরু করে বউ ভাত সবকিছুতে কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে। হতবাক হতভম্ব দৃষ্টি মেলে তাকিয়ে আছে মিশমি। কিছুক্ষণ নীরবতার পর প্রশ্ন করে বসল, পরিবার থেকে বিয়ে ঠিক করেছে? বিয়ে তো পরিবার থেকে ঠিক করে, তাই না? পালে বিয়ে করলে কি আর দাওয়াত পেতেন নাকি? বলেই শব্দহীন হাসল উচ্ছ্বাস। ওভাবে বলিনি, আসলে জিজ্ঞেস করেছিলাম মেয়ে কি পরিবারের পছন্দে বিয়ে করছেন? বিয়ে করছে নিজের পছন্দে,
তবে মেয়েকে পরিবারেরও খুব পছন্দ। প্রেমের বিয়ে? তা কতদিনের সম্পর্ক? হুম, প্রেমের নয়, প্রেম আমরা কখনোই করিনি। তবে দুজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। কলেজ লাইফ থেকে ওকে আমার পছন্দ, আর ও আমায় ভালোবাসে সে ক্লাস 9 থেকে। অবশেষে পরিবার মেনে নিল, আর বিয়েও ঠিক হয়ে গেল। আশ্চর্য হলো মিশমি। এতদিনকার ভালোবাসার সামনে তার এই একতরফা অনুভূতি মুহূর্তে যেন তুচ্ছ হয়ে গেল। এই অফিসে মিশমি চাকরি করছে এই তো 1 বছর হতে চলল। যেদিন উচ্ছ্বাস এখানে ইন্টারভিউ দিতে এসেছিল সেদিনই মিশমির নজরে আটকায় সে। এই পরিপাটি সুদর্শন পুরুষটিকে দেখতেই কেমন অদ্ভুত এক অনুভূতির বেড়াজালে আবদ্ধ হয়ে যায় মেয়েটি। মনে মনে দোয়া করে ছেলেটি যেন এই কোম্পানিতেই চাকরিটা পেয়ে যায়। তার মাসখানেক পরে উচ্ছ্বাস জয়েন করে অফিসে। জয়েনের প্রথম দিন তাকে দেখে কি খুশিই না হয়েছিল মিশমি। সেদিন পুরো সময়টা শুধু উচ্ছ্বাস নামক পুরুষটিকে পর্যবেক্ষণ করেই কাটিয়েছে সে। তার হাসি, তার ঠোঁট নাড়ানো, হাঁটা চলা সব লক্ষ্য করতেই জড়িয়ে গেছে তার মাঝে। সেদিন সারা রাত ধরে ভেবেছে পুরুষটির কথা। বৃদ্ধা মায়ের দেখভাল আর চাকরি সামলাতে গিয়ে কারোর সঙ্গে প্রণয় নামক সম্পর্কে জড়ানো হয়নি মিশমির। বিভিন্ন সময় মা বিয়ের কথা তুললেও তা এড়িয়ে গেছে সম্পূর্ণভাবে। শুধু ভয় হতো বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা যদি চাকরি করতে না দেয় তখন কি হবে, মাকে কে দেখবে। মায়ের চিকিৎসা ওষুধের পেছনেই তো বেতনের অর্ধেক টাকা খরচ হয়ে যায়, স্বামী কি দেবে সেই খরচ? এসব চিন্তায় আর বিয়ের কথা মাথায় আনেনি মেয়েটা। কিন্তু উচ্ছ্বাসের ওপর তার অবাধ্য মন সৃষ্টি করেছে প্রণয় নামক অনুভূতি। পরের দিন অনাকাঙ্ক্ষিতভাবেই লিফটের মধ্যে দুজনার দেখা দেখি হয়, চোখাচোখি হয়। সৌজন্যতা বজায় রেখেই মিশমি আগ বাড়িয়ে কথা বলে উচ্ছ্বাসের সঙ্গে। কিন্তু উচ্ছ্বাসের এড়িয়ে যাওয়া দেখে তীব্র রাগ হয়। কিভাবে কথা বলবে, পরিচিত হবে, এসব ভাবতে ভাবতে লাঞ্চের জন্য ইনভাইট করে বসে। এজন্যই তাহলে বারবার তাকে ইগনোর করছিল উচ্ছ্বাস। এবার সবটা খুব ভালো করে পরিষ্কার হয় মিশমির কাছে। দীর্ঘশ্বাস ফেলে প্রতি উত্তরে বলল, হ্যাঁ অবশ্যই, আমি আসবো আপনার বিয়েতে। মুস্কি হাসলো উচ্ছ্বাস। কয়েক মিনিট পর বিদায় নিয়ে বের হলো অফিস থেকে। অবশেষে গায়ে হলুদের দিন ঘনিয়ে এলো। হলুদের অনুষ্ঠানের জন্য ছায়াতেই আয়োজন করা হয়েছে। হলুদ রঙের শাড়ি, হিজাব আর গা ভর্তি সতেজ জীবিত ফুল দিয়ে সাজানো হয়েছে শাড়িকে। একটু পরপর একজন একজন করে মহিলা আসছেন আর সামনে সাজানো খাবার থেকে একটু একটু করে শাড়ির মুখের মধ্যে পুরে দিচ্ছেন। এসব অতিরিক্ত নিয়মগুলো বিরক্ত লাগছে শাড়ির নিকট। কে এসব আজব নিয়মগুলো তৈরি করেছে? ধীরে ধীরে সময় অতিক্রম হতে লাগলো। শুরু হলো হলুদ মাখানোর পর্ব। যে যেভাবে পেরেছে হলুদ মাখিয়ে একেবারে ভূত বানিয়ে দিয়েছে তাকে। চোখ মুখ কুঁচকে বসে আছে শাড়ি। লাউড স্পিকারে গান বাজছে। গানের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। এই গান বাজনা বড্ড বিরক্ত লাগে শাড়ির। পই পই করে বাবা মাকে জানিয়ে দিয়েছিল বিয়েতে কোনো গান বাজনা সে বরদাস্ত করবে না। কিন্তু কাজের নামক আপদগুলো তার কোনো কথাকেই গুরুত্ব দিল না। বিকেলে গিয়ে বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স ভাড়া করে এনে নিজেদের মতো বেহায়াপনা শুরু করে দিয়েছে। ছাদের একপাশে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল শায়রি। আকাশে অর্ধচাঁদ আর তার চারিদিকে ছড়িয়ে আছে অজস্র তারা। মোবাইলের ক্যামেরা অন করে নিজেকে নিবিড়ভাবে দেখে নিল শায়রি। লাজুক হাসল। এই মুহূর্তে তাকে হলুদ পরীর থেকে কোনো অংশেই কম লাগছে না। সর্বাঙ্গে শুধু হলুদ রাঙা। আনমনে কিছু একটা ভেবে শব্দ করে হেসে উঠল। কল লিস্টে প্রবেশ করতেই সবার উপরে পেয়ে গেল উচ্ছ্বাসের নাম্বার। আর কিছু না ভেবে অতি দ্রুত নাম্বারটায় বসিয়ে দিল কল। বিয়ে ফাইনাল হওয়ার পর থেকে যখন তখন ছেলেটাকে জ্বালিয়ে মারছে শায়রি। উচ্ছ্বাসও তাতে টু শব্দটি পছন্দ করছে না। সবসময় চুপচাপ মেনে নিচ্ছে। অন্যায় আবদার করলেও পূরণ করছে সেই আবদারগুলো। শায়রির কেন জানি মনে হচ্ছে ছেলেটার নির্ঘাত বউ পাগলা হবে। রিং হতে হতে চতুর্থবারের দিকে কল রিসিভ করল উচ্ছ্বাস। তার অপর পাশ থেকেও হই হই শব্দ ভেসে আসে। এক কানে আঙুল দিয়ে চেপে ধরে আরেক কানে মোবাইল লাগিয়ে রেখেছে উচ্ছ্বাস। ব্যগ্র কণ্ঠে সাড়া দিল, হ্যালো শায়রি। জি, আপনার কাণ্ড কারখানা দেখে তো আমি খুবই অবাক হচ্ছি উচ্ছ্বাস। কি করে করতে পারলেন এসব? কি করলাম আমি? আমার জানার মধ্যে আমি তো তেমন কিছু করিনি। এটাই তো আমার প্রশ্ন, কেন করেননি? আহা, কি করব? কি করবেন মানে? কি করবেন তাও কি আমায় বলে দিতে হবে?
হেয়ালি না করে কি চাও সেটা বলো। কি আর চাইবো বলুন? আমি এতদিন ভেবে এসেছি আপনি খুবই রোমান্টিক একজন সুপুরুষ, অথচ আমার ধারণা তো দিনে দিনে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে উচ্ছ্বাস। আপনি কিনা আজকের মতো একটা দিনে হাত পা গুটিয়ে বাড়ি বসে আছেন। তো কি করব, কোথায় যাব? বন্ধু বান্ধব সবই তখন বাড়িতে। আপনার বন্ধু বান্ধবদের খবর কি আমি জানতে চেয়েছি? আপনাকে আমি বিয়ে করেছি শুধুই জীবনটাকে এন্টারটেনমেন্টে ভরিয়ে রাখতে, তাই আপনার উচিত সিনেমার নায়কদের মতো সবার চোখে ফাঁকি দিয়ে নিজের হলুদ বউকে দেখে যাওয়া, একটু হলুদ মাখিয়ে দেওয়া, লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তোলা। আটকে উঠল উচ্ছ্বাস, অসহায় কণ্ঠে বলল, তুমি বরং নিজে নিজের কয়েকটা ছবি তুলে আমায় পাঠিয়ে দাও। ন্যাড়া বলবি তো তোর জিভ টিনে ছেড়ে ফেলবো, অসভ্য। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল শায়রি। চমকালো উচ্ছ্বাস, চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি আমায় তুই বললে শায়রি? তোমার বেয়াদবি এবং সাহস দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। সাহসের তো এখনো কিছুই দেখায়নি। ভুলে যেও না, কাল রাতটা কিন্তু আমার ঘরেই তোমাকে আসতে হবে। ভয় দেখান? ওসব ভয়টাই সাইডে রেজা পায় না। এখন কথা না বাড়িয়ে আমাকে দেখে যান। আর হ্যাঁ, খালি হাতে হলুদ বউ দেখতে আসলে কিন্তু পাবলিকের হাতে মায়ের খাওয়াবো। কি আনবো সঙ্গে? আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, চকোবার আইসক্রিম। দোকান তো তোমার বাবার, যে এত রাত পর্যন্ত খোলা রাখবে। কত বড় সাহস, বাপ তুলে কথা। সরি। আমার ঘুম পাচ্ছে, দ্রুত আসুন। না আসলে হতো না? ভয় পাচ্ছেন? আপনি ভীতু আর আনরোমান্টিক হলে আসতে হবে না, রাখছি। কল কেটে দিল শায়রি। বেচারা উচ্ছ্বাসের ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বিয়ের আগেই যে এই রকচটা মেয়ে এভাবে নাকানি চুবানি খাওয়াবে তা কখনো ভাবতেই পারেনি উচ্ছ্বাস। এ যেন সেই ছোট্টবেলার শায়রি। সাবিত ঘোষণা করেছিল আজ রাতে ঘুমানো নিষিদ্ধ, আজ সারা রাত শুধু আড্ডা হবে। তাতে অবশ্য রাজি ছিল উচ্ছ্বাস, কিন্তু অগত্যা সবার মধ্যে দিয়ে লুকিয়ে চুপিয়ে বের হলো বাড়ি থেকে। বেশ রাত হয়েছে। বিকেলের দিকে নেহারের আদেশে আহিল গিয়ে বাচ্চাদের জন্য দোকান থেকে চকলেট আইসক্রিম এনে ফ্রিজ বোঝাই করেছে। সেখান থেকে কিছু আইসক্রিম চকলেট পলিথিন ব্যাগে ভরে রেজা ফেলায় ছুটল উচ্ছ্বাস। কয়েক মিনিটের পথ হেঁটে অতিক্রম করতেই পৌঁছে গেল শ্বশুর বাড়ির সামনে, কিন্তু গেটের কাছে আসতেই আশাহত হলো। ভেতর থেকে তালা লাগানো। গেটের সম্মুখে দাঁড়িয়ে শায়রিকে কল লাগালো উচ্ছ্বাস। একবার দুবার বাজার পর তিনবারের মাথায় রিসিভ হলো কল। ঢুলু ঢুলু কণ্ঠে অপর পাশ থেকে প্রশ্ন এলো, সমস্যা কি? গেটে তো তালা ঝুলছে শায়রি, ভেতর আসবো কি করে? ভেতরে আসবেন কেন? তুমি না বললে আইসক্রিম নিয়ে তোমাকে দেখতে আসতে? ঘুমটা এবার পুরোপুরিভাবে ছুটে গেল শায়রির। উচ্ছ্বাসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমে চোখ লেগে গিয়েছিল তার। মিহিস্বরে বলল, ও, আইসক্রিম তো গলে যাবে শায়রি, গেট খুলে দাও। আপনি ভাবলেন কিভাবে গেট দিয়ে সহজে ভেতরে ঢুকে যাবেন? হলুদ বর হয়ে হলুদ বউকে দেখতে এসেছেন, একটু টেকনিক খাটিয়ে লুকিয়ে চুরিয়ে তো আসতেই হয়। এত জ্ঞান না দিয়ে কিভাবে তোমার কাছে পৌঁছাবো তা বলো, আমি তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখুন, নিচ থেকে একটা মোটা সোটা পাইপ পেয়ে গেছে উপরে। দালানের চারিপাশে চোখ বুলিয়ে খুঁজতে খুঁজতে অবশেষে পাইপটার দেখা পেয়ে গেল উচ্ছ্বাস। বলল, হ্যাঁ দেখেছি, এবার কি করব? এবার ওই পাইপ পেয়ে ছাদে চলে যান, পৌঁছে একটা মিসড কল দিয়ে আমিও চলে আসব। কিসের পাইপ এটা? বাথরুমের পাইপ। সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে নিল উচ্ছ্বাস। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আপনি কি আমার বেয়াই লাগেন যে এই রাত বিরতে আপনার সঙ্গে আমি মজা করব? যা বলছি তাই করুন। প্রচন্ড বিরক্ত হলো উচ্ছ্বাস। তার সঙ্গে বাড়ল রাগ। রুষ্ট কণ্ঠে বলল, ভার্সিটিতে পুরো মেয়ে হয়ে নিপি নিপি আচরণ করছো। সব কথা মেনে নেই বলে কি এই মাঝে সাথে ফাইজলামি করো আমার সঙ্গে? বাথরুমের পাইপ দিয়ে আমি ছাদে উঠবো? আমি আহা, চড়ছেন কেন? আমি চললাম আমার বাড়িতে। কবল বলার আগ পর্যন্ত তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। আমি সুইচ অফ করলাম আমার ফোন। বাই। আর বিলম্ব না করে কল কেটে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরল উচ্ছ্বাস। হাতের আইসক্রিম চকলেটগুলো রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিল। আশেপাশে কুকুরের ঘেউ ঘেউ শব্দ উত্তাল তুলছে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে শায়রি। উচ্ছ্বাস কি তাহলে সত্যি সত্যি রাগ করেছে? আচ্ছা, রাগলে উচ্ছ্বাসকে কেমন লাগে খুব দেখতে ইচ্ছে করছে শায়রির। কয়েক মিনিট অতিক্রম হতে পুনরায় কল লাগালো
কিন্তু কল আর ঢুকলো না। সত্যি সত্যি মোবাইল সুইচ অফ করে দিয়েছে উচ্ছ্বাস। দীর্ঘশ্বাস ফেলে পূর্বের ন্যায় ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে পড়ল সায়রী। নিজ বাড়িতে প্রবেশ করে অতি সাবধানে গেটের তালা লাগিয়ে দিল উচ্ছ্বাস। দারোয়ান বেঘুরে ঘুমোচ্ছে, আশেপাশে তার কোনো খেয়ালই নেই। বড় বড় কদম ফেলে লম্বা সিঁড়ি অতিক্রম করে ছাদে প্রবেশ করল উচ্ছ্বাস। কিন্তু পরিবেশ খুবই শান্ত নিরিবিলি। চারিদিকের কোলাহলগুলো বন্ধ হয়ে গেছে। কোথায় গেল সকলে? প্রশ্নটা নিয়েই উল্টো ঘুরে নিচে নামার জন্য পা বাড়ালো, কিন্তু তৎক্ষণাৎ পেছন থেকে ডেকে ওঠে এক নারী কণ্ঠের অধিস্বরী। পেছন ফিরল উচ্ছ্বাস। বিশাল বড় ট্যাঙ্কের পেছন থেকে বেরিয়ে এলো মেয়েটি। তাকে দেখতেই স্লান হেসে শোধালো, আরে টুম্পা সুন্দরী যে, তা এত রাতে ছাদে কি করছো? ঘুম আসছিল না তাই। তোমার মা আসতে দিল? তোমার কাজিন নিমু আপু জোর করে নিয়ে এসেছিল আড্ডা দেওয়ার জন্য। ও, তা সবাই কোথায় গেল? তুমি নেই তাই ওরাও চলে গেল। তুমি ছাড়া আড্ডা জমে নাকি? প্রত্যুত্তরে কিছু বলল না উচ্ছ্বাস। তার উত্তরের অপেক্ষাও করল না টুম্পা। আকাশের দিকে দৃষ্টি তাক করে বলল, আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না উচ্ছ্বাস ভাই? রাতের আকাশ সবসময় সুন্দর, তুমি দেখো না বলে হয়তো তোমার কাছে আজকের আকাশটাই বেশি সুন্দর লাগছে। তা ছিল হাসল টুম্পা। উচ্ছ্বাস যাওয়ার জন্য পা বাড়ালো। যেতে যেতে বলল, এত রাতে ছাদে থাকার প্রয়োজন নেই, যাও ঘরে যাও, দরকার হলে ব্যালকনিতে গিয়ে আকাশ দেখো। তুমি কি সত্যি বিয়েটা করছো উচ্ছ্বাস ভাই? পথিমধ্যে থমকে দাঁড়ায় উচ্ছ্বাস। ঘাড় বাঁকিয়ে ভ্রুদয় খানিক কুঁচকে শোধায়, না করার কথা ছিল? জানি না। শায়রিকে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি কিনা জানি না, তবে বাকি জীবনটা জীবন সঙ্গিনী হিসেবে আমার পাশে শুধু ওকেই চাই। কথাটা বলে নিচে নেমে গেল উচ্ছ্বাস। উদাস দৃষ্টিতে টুম্পা এখনো তাকিয়ে রইল আকাশ পানে। কেউ প্রিয় মানুষ পাওয়ার সুখে আনন্দিত, আর কেউ প্রিয় মানুষ হারিয়ে মলিন মুখে আকাশ পানে চেয়ে বিষাক্ত রাত কাটাতে ব্যস্ত। তপ্ত দুপুরের শেষাংশে পরপর 3 বার কবুল বলার মাধ্যমে উচ্ছ্বাস এবং সায়রীর বিয়েটা তবে হয়েই গেল। বিদায়বেলা বাবা মাকে ছেড়ে আসার পথে কি কান্নাটাই না করছিল মেয়েটা। উচ্ছ্বাসদের ফ্ল্যাটটা তখন সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে এক ঝাঁক নারী। তাদের মধ্যকার সকলেই বিভিন্ন বয়সী। সোফায় নববধূ সাজে বসে আছে সায়রী। গা ভর্তি গহনা এবং ভারী লেহেঙ্গা পরিহিত থাকায় শরীরটা খুব ক্লান্ত লাগছে তার। কান্নাকাটির ফলে চোখের গাঢ় কাজল লেপটে গেছে। বেশ কিছু চোখ গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। পাশে বসেই বয়স্ক কিছু মহিলা মিলে জুড়ে দিয়েছে ঘর সংসার প্রতিবেশী নিয়ে রাজ্যের গল্প। অস্বস্তিতে ভেতরটা ফেটে পড়ছে সায়রীর। এত এত মানুষ, ভারী সাজ আর এমন পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অপরিচিত সে। ড্রয়িং রুমে এসির ঠান্ডা হাওয়ার নিচে বসে থাকার পরেও ললাট বেয়ে কপালে এসে পড়েছে সরু ঘাম। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে শাশুড়ি কিংবা স্বামী কারোর সঙ্গে ফের দেখা মেলেনি সায়রীর। প্রায় আধ ঘন্টা পার হতেই একজন মহিলা এগিয়ে এলেন। তীক্ষ্ণ দৃষ্টি মেলে সবাইকে পর্যবেক্ষণ করলেন। তারপর সকলে উদ্দেশ্যে কড়া গলায় বলে উঠলেন, আপনাদের কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? এই গরমের মধ্যে বাড়ির পোশাক গহনা পরিহিত একটা মেয়েকে ঘিরে ভেবে বসে আছেন কেন? জায়গাটা ওর কাছে সম্পূর্ণ অপরিচিত। ওর নিচে অস্থির হচ্ছে, ক্লান্ত লাগছে। দেখি ছাড়ুন তো, ওকে আমি ঘরে নিয়ে যাব। মহিলাটির কথাটা যেন মোটেও পছন্দ হলো না উপস্থিত সকলের। একজন বয়স্ক মহিলা মুখ বাঁকিয়ে বলে উঠলেন, এমন কইরা কইতাছো যে হ্যাঁ প্রথম বিয়া কইরা শ্বশুর বাড়ি আইছে। হুনো, আমরাও কিন্তু এইসব পার কইরা আইছি, জিরানোর সময়টাও পাই নাই। মহিলাটি সোজা সাপটায় জবাব, অতীত গেটে লাভ নেই চাচি। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাব ধারণা বদলে গিয়েছে। বর্তমান যুগের সঙ্গে অতীতের তুলনা করলে মানুষ ঠাট্টা করবে। সঙ্গে সঙ্গে সকলে থেমে গেল। সায়রীকে নিয়ে তাদের মধ্যে থেকে উঠিয়ে এলেন মহিলাটি। নিয়ে গেলেন উচ্ছ্বাসের রুমটায়। বিছানায় বসিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি সম্পর্কে তোমার খালা শাশুড়ি হই, নিহারের আপন বড় বোন। প্রত্যুত্তরে কি বলবে ভাবতে লাগলো সায়রী, কিন্তু তাকে বেশি একটা ভাবার সময় দিলেন না নাদিয়া। বললেন, তোমার শাশুড়ি একটু ব্যস্ত, তাই তোমার কাছে আসতে পারছে না। বুঝোই তো, একমাত্র ছেলের বিয়ে, তার উপর এত এত আত্মীয় স্বজন, তাই আর কি আমায় পাঠালো।
তুমি বরং এখানে বসো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শেষ করে বড় বড় কদম ফেলে ঘরের বাহিরে চলে গেলেন নাদিয়া। এই মুহূর্তে মহিলাটিকে খুবই ভালো এবং গম্ভীর টাইপের মানুষ মনে হলো সায়রীর নিকট। বিছানার মাঝখানে পা ভাঁজ করে বসে ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করল সায়রী, কিন্তু তৎক্ষণাৎ ভ্রুজোড়া তার কুঁচকে গেল। উচ্ছ্বাসের ঘণ্টা আজ অন্যরকম ঠেকছে তার কাছে। কি পরিবর্তন হয়েছে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই বুঝতে পারল আসবাবপত্রগুলো একটু এদিক ওদিক করা হয়েছে। ড্রেসিং টেবিলটা বদলানো হয়েছে, সাথে বদলানো হয়েছে খাটটাও। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এলেন নেহার। মুস্কি হেসে শায়রীর উদ্দেশ্যে বললেন, একটা মাত্র ছেলে আমার, একা হাতে সব সামলাতে গিয়ে দিক বেদিক একেবারে ভুলে বসেছি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ঠিকঠাক আপ্যায়ন না করলে কি আর হয়? সন্তানের বিয়ে দিতে গিয়ে যে কত দায়িত্ব পালন করতে হয় আজ হারে হারে তার প্রমাণ পাচ্ছি। সব দিক সামলাতে গিয়ে তোমার কাছে আশাই হয়ে ওঠেনি। রাগ করো না শাশুড়ির উপর। স্লান হাসল শায়রী, উত্তরে বলল, রাগ করবো কেন আন্টি? আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি। কথাটা যেন মোটেও পছন্দ হলো না নেহারের। কপট রাগ দেখিয়ে বললেন, আন্টি কি? হ্যাঁ, ওসব আন্টি ফান্টি ডাকার চলবে না, সুন্দর করে মা বলে ডাকো। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শায়রী, যাকে এতদিন ধরে আন্টি বলে সম্বোধন করে এসেছে, এখন কিনা তাকে মা বলে ডাকবে। তার নীরবতা দেখে সম্মুখে বসে পড়লেন নেহার। আফসোসের সুর তুলে বললেন, জীবনে একটা মেয়ের খুব শখ ছিল আমার, কিন্তু আল্লাহ আমার কোনো মেয়েই দিলেন না। ইচ্ছাটা মনের ভিতরে চেপে রেখে ছেলেটাকে সব ভালোবাসা উজাড় করে দিয়ে বড় করলাম, কিন্তু ছেলে বড় হবার পরপরই পুরনো ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে উঠল। তোমার শ্বশুর সারাদিন অফিসে থাকতেন, ফিরতে ফিরতে রাত হতো। উচ্ছ্বাসটাও কলেজ ভার্সিটি বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতো বাইরে। এদিকে বাড়িতে আমি একা একটা মানুষ, কতক্ষণই বা টিভি দেখে সময় কাটানো যায় বলতো? কিছু ভাড়াটিয়াদের মেয়ে ছিল, মেয়েরা দেখতাম মায়ের কাজে হাতে হাতে সাহায্য করে, মাকে সঙ্গ দেয়, আবার গল্প করতে করতে ঝংকার তুলে হেসে ওঠে। ওইসব দেখলে আমারও একটা মেয়ের জন্য আফসোস হতো। আফসোস করে আর কি লাভ? মেয়ের মা হওয়া তো আর সম্ভব নয়। পরে মনকে বলে সান্ত্বনা দিতাম যে এখন মেয়ে নেই তো কি হয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে তো একটা মেয়ে বাড়িতে আনাই যাবে, তখন না হয় সোদে আসলে সব সব পূরণ করে নিব। কিন্তু মাঝে মধ্যে আবার ভয় হতো, বর্তমানের মেয়েরা তো খুব স্বাধীনচেতা স্বভাবের, আদৌ কি তারা আমায় নিজের মায়ের স্থান দিতে পারবে? আমিও কি পারবো আদর্শী শাশুড়ি হতে? পূরণ হবে কি আমার স্বপ্ন? বলেই দীর্ঘশ্বাস ফেললেন নেহার। চোখ জোড়ায় পানি চিকচিক করছে ওনার। পুত্রবধূর পানে গাঢ় দৃষ্টিতে তাকালেন, আতুরে কণ্ঠে বললেন, তোমাকে যে উচ্ছ্বাস পছন্দ করে তা আবার ওর বাবা আগে থেকে জেনে বসে আছেন। ছেলের পেছনে ওনার যত রকমের গোয়েন্দাগিরি, তবু একটা টু শব্দ পর্যন্ত করেনি। এমন ভাব যেন কিছুই জানেন না। এদিকে আমি শুধু কিছু জানতে পারিনি, যখন জানতে পারলাম ততদিনে তোমার বিয়ে হয় না। তখন কিছুটা আফসোস হয়েছিল বটে, তবে এখন আর আফসোস নেই। ছেলেটা তো আর ভালোবাসার মানুষকে পেল। সেসব কথা ছাড়ি, এবার বলো আমার ইচ্ছেটাকে কি পূরণ করতে পারবে? বেশি কিছু চাই না, শুধু আমার মেয়ে হয়ে থেকো। সাধারণ কিছু কথাই যেন খুব অসাধারণ ঠেকল শায়রীর নিকট। শক্তপোক্ত ব্যক্তিত্বের অধিকারী রমণীর চক্ষুদয় ভিজে উঠল অশ্রুতে। এই নারীটিকে সেই ছোটবেলা থেকে চেনে শায়রী। উচ্ছ্বাসের মা হওয়ার দরুন ওনার সঙ্গে এককালে বেশ সখ্যতাও ছিল শায়রীর। আচমকা দুহাত দিয়ে জড়িয়ে ধরল নেহারকে, ভারী কণ্ঠে বলল, থাকবো। সারা দেহ শীতলতায় ছেয়ে গেল নেহারের। পরম মমতায় পুত্রবধূর মাথায় হাত রাখলেন। কিছু মুহূর্ত পার হতেই তাড়া দিয়ে বলে উঠলেন, এই যা, এখনো তোমাকে এসব ভারী পোশাক গহনা পরিয়ে বসে রেখেছি। তুমি তো এসবে তেমন অভ্যস্ত নও, তাই না? তোমার জন্য না অনেকগুলো শাড়ি কিনে রেখেছি। সুবর্ণা ভাবির থেকে মাপ জেনে 3 পিসও বানিয়ে রেখেছি। যতবার তোমাকে দেখেছি ততবারই তো দেখলাম 3 পিস পরতে। ওইসব পোশাকই তো তুমি অভ্যস্ত। গতকালই উচ্ছ্বাসের আলমারিতে আমি সব গুছিয়ে রেখেছি, যেটা ভালো লাগে পরে নাও। আমি বরং তোমার জন্য খাবার নিয়ে আসছি। মুস্কি হেসে মাথা নাড়াল শায়রী। নেহা দ্রুত কক্ষ ত্যাগ করলেন। বসা থেকে উঠে আলমারির কাছে গেল শায়রী। সত্যি সত্যি উচ্ছ্বাসের কাপড়ের পাশে তার জন্য বরাদ্দকৃত জামা কাপড়গুলো গুছিয়ে রাখা। সেখান থেকে এক সেট 3 পিস বের করল পরিধান করার জন্য। রাত গভীর হচ্ছে। সারাদিনের মতো এখন আর অত হট্টগোল নেই বাড়িতে। বন্ধুদের আড্ডায় মজলিস থেকে অবশেষে নিস্তার পেয়েছে উচ্ছ্বাস। বউ নিয়ে বাড়িতে প্রবেশ করতে না করতেই বন্ধু এবং ছেলে কাজিনরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল পাশের ফ্ল্যাটটায়। তারপর রাত হতেই ছাদে। সকলের অভয়ে বাসর রাত নিয়ে অধিক রোমাঞ্চিত মন নিয়ে ঘরে এসে প্রবেশ করল উচ্ছ্বাস। বুকের ভিতর কয়েকবার থুতু ফেলে পেছন ফিরতেই ললাটে তার ভাঁজ পড়ল। পূর্বের সব রোমাঞ্চিত অনুভূতি মুহূর্তেই ফুরত হয়ে গেল। চোখে মুখে এখন শুধু আশ্চর্যের ছাপ।
পাঞ্জাবির হাতা গুটিয়ে ছোট ছোট কদম ফেলে উদাস মনে বিছানার এক কোণে গিয়ে বসলো উচ্ছ্বাস। কত আশা নিয়ে না ঘরে এসেছিল সে, অথচ সব আশা এক লহমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গত রাতেও কল্পনা দেখেছিল বিছানার মাঝখানে লজ্জায় রাঙা লাল টুকটুকে একটা বউ ঘোমটা টেনে বসে থাকবে। ধীর পায়ে এগিয়ে এসে সম্মুখে বসে তার ঘোমটা সরাবে উচ্ছ্বাস। তৎক্ষণাৎ ভেসে উঠবে আদুরে একখানা মুখ, কিন্তু তা আর হয়ে উঠল না। সব স্বপ্নে পানি ঢেলে দিয়ে সাদামাটা 3 পিস পরিধান করে বিছানার অর্ধেকটা জায়গা দখল করে শুয়ে আছে শায়রি। হতাশ দৃষ্টিতে স্লিংয়ের পানে তাকালো উচ্ছ্বাস, মনে করার চেষ্টা করলো বিয়েটা কি আদৌ সত্যি সত্যি হয়েছে, নাকি এতক্ষণ যাবত আমি স্বপ্ন দেখছিলাম? এটা বাস্তবিক স্বপ্ন কি আদৌ দেখা সম্ভব? স্বপ্ন যদি নাই দেখে, তাহলে আমার বউ বাসর ঘরে আমায় রেখে ঘুমাচ্ছে কেন? কথাগুলো আনমনে বলে ভাবনা বাদ দিল উচ্ছ্বাস। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে পরনের পোশাক বদলাতে চলে গেল। কিছুক্ষণ বাদে পোশাক বদলে শব্দ করে বাথরুমের দরজা খুলে বের হয়ে এলো উচ্ছ্বাস। চোখে মুখে আবারও ফুটে উঠল বিরক্তির ছাপ। সেই পূর্বের ন্যায় এখনো শায়রি উল্টো পাশ ফিরে শুয়ে আছে। মেয়েটা কি কুম্ভকর্ণ নাকি? একটা মানুষ যে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছে, শব্দ করে বাথরুমের দরজা আটকালো, খুলল, এমনকি বিছানায় বসলো, অথচ সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদৌ কি সে ঘুমিয়েছে, নাকি ঘুমের ভান ধরে আছে? প্রশ্নটা মাথায় আসতেই বেঁচেতে হাঁটু গেড়ে বসে স্ত্রীর মুখের দিকে ঝুঁকল উচ্ছ্বাস। গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো তাকে। মেয়েটাকে পূর্বেও কখনো এতটা গভীরভাবে দেখা হয়ে ওঠেনি উচ্ছ্বাসের। মুহূর্তেই এক ঘোরের ভেতরে ডুবে গেল সে। আলতো করে কামড় বসালো শায়রির চিবুকে, সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো শায়রি। উচ্ছ্বাসের এমন একটি কাজই চমকালো। চমকের সঙ্গে এবার যুক্ত হলো রাগ, যাকে বলে চরম রাগ। কঠিন গলায় বলল, লুচ্চামি শুরু হয়ে গেছে। হ্যাঁ, থতমত খেয়ে গেল উচ্ছ্বাস। নর্ম কণ্ঠে বলল, লজ্জা আমার কি আছে? আমার বিয়ে করো বউ তুমি, তো যখন যা ইচ্ছে করতেই পারি। বাই দ্য ওয়ে, তুমি ঘুমাও নেই? আপনাকে বলবো কেন? সরুন সামনে থেকে, আমার ধারের কাছেও ঘেঁষবেন না বলে দিলাম। বললেই হলো, বাসর রাতে তুমি ঘুমাবে? তো কি করব? বাসর রাতে মানুষ কি করে? অন্তত গল্প গুজব তো করে। আপনার সঙ্গে গল্পগুজব করার কোনো ইচ্ছেই আমার মধ্যে অবশিষ্ট নেই। মানুষ গল্পগুজব করে অপরিচিত মানুষদের সঙ্গে, পরিচিত হওয়ার জন্য, কিন্তু আমরা তো পূর্ব পরিচিত, তাই গল্পগুজব ক্যান্সেল। দুষ্টু হাসলো উচ্ছ্বাস, চোখ টিপ দিয়ে বলল, তাহলে এই সময়টা অন্য কিছু করলে কেমন হয়? একেবারে মেইন কোর্স। রাগ সরে চোখে মুখে ছাপিয়ে উঠল বিস্ময়। কয়েক সেকেন্ড ফেল ফেল করে স্বামীর মুখশ্রীতে তাকিয়ে থেকে চেঁচিয়ে ওঠে শায়রি। ধমকে বলে ওঠে, ছি, হাজে বাজে কথা বলতে মুখে বাঁধে না? দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে উচ্ছ্বাস ফিসফিস করে বলে, এভাবে চিৎকার করছো কেন? বাড়ি ভর্তি মানুষ, তার উপর সদ্য বিবাহিত স্বামী স্ত্রী আমরা। এসব চিৎকার চেঁচামেচি শুনে মানুষ তো ব্যাপারটাকে নেগেটিভলি নেবে। মাথা ভন ভন করছে শায়রির। এ ছেলের সঙ্গে তো কিছুতেই কথায় পারা যাচ্ছে না। এতদিন জানতো ছেলেটা শুধু প্লে বয়, কিন্তু এখন তো দেখছে পাশাপাশি খুবই অভদ্র এবং অশ্লীল। কিছুতেই নিজের রাগ সংবরণ করতে পারল না শায়রি। এই মুহূর্তে এই লোকটাকে থামানো উচিত। দাঁতে দাঁত চেপে বলল, ইতর ফাতরা অসভ্য, কি আর সাধে বলি আপনাকে? রাত বিরেতে অশ্লীল কথাবার্তা যত সব। চুপ করে ঘুমান গিয়ে। এমনিতে কিন্তু আমার মন মেজাজ ভালো নেই। বড়দের সম্মান করতে শেখো শায়রি। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাছাড়া এখন থেকে প্রাণপ্রিয় স্বামীও। স্বামীকে সম্মান দিয়ে কথা বলে স্ত্রীদের কঠিন দায়িত্বের মধ্যে পড়ে। দম ছাড়ল শায়রি। কৃত্রিম হেসে নরম স্বরে বলল, সম্মানীয় প্রাণপ্রিয় অসভ্য স্বামী আমার, দয়া করে বিছানায় শয়ন করুন, নিজে তন্দ্রায় মগ্ন হন এবং আমাকেও তন্দ্রায় মগ্ন হতে দিন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভ্যাবাচাকা খেয়ে গেল উচ্ছ্বাস। মেয়েটা তো ভারী বেয়াদব, তার সঙ্গে চালাকও বটে। সম্মানও দিল, আবার অসম্মানও করল। ততক্ষণে পূর্বের ন্যায় চোখ জোড়া বন্ধ করে শুয়ে পড়েছে শায়রি। হাব ভাব দেখে মনে হচ্ছে সে আজ ভীষণ ক্লান্ত। ঘুম ছাড়া আজ রাতে যেন তার আর কোনো কাজই নেই। উচ্ছ্বাস দুঃখ করে বলল, আচ্ছা শায়রি, আমি কখনো তোমার কোনো ক্ষতি করেছে? কই, এমন কিছু করেছে বলে তো আমার মনে পড়ছে না। তাহলে কেন আমার সঙ্গে এত ছলনা করছো বলতে পারবে? রোমান্স যখন করবেই না, তাহলে অবলা পুরুষকে এন্টারটেনমেন্টের প্রলোভন দেখিয়ে কেন বিয়ে করলে? আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। শায়রির চোখ বন্ধ করে ঋণ ঋণে কণ্ঠে পাল্টা প্রশ্ন করল,
বিদায়ের সময় আমি যখন আবেগে কেঁদে দিয়েছিলাম তখন আপনি হাসলেন কেন? আমার আবেগ, আমার কান্না দেখে আপনার হাসি পেয়েছে উচ্ছ্বাস? ছি! ভরকে গেল উচ্ছ্বাস। ভুলবশত না হয় একটু হেসে ফেলেছিল, তাও আবার মুখ চেপে সবার আড়ালে। সেই দৃশ্যটাও এই ধুরন্ধর বউ কিনা দেখে ফেলল। আচ্ছা, এই মেয়ের কটা চোখ? বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে দুটোই। তাহলে? উচ্ছ্বাসের নীরবতায় চোখ জোড়া খুলে গাঢ় দৃষ্টিতে তাকালো সায়রী। স্ত্রীর এমন চাহনিতে কৃত্রিম হাসল উচ্ছ্বাস। মাথায় হাত বোলাতে বোলাতে চঞ্চল কণ্ঠে বলল, আরে আমার বউটা কত ক্লান্ত। না বউ, এখন একটা চোখটা বুঝে ঘুমাও। ঘুম পাড়ানি মাসি বেশি মোদের বাড়ি এসো।